আসসালামু আলাইকুম। ঢাকা সিটি মডেল কলেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি হিসাব বিজ্ঞানের লেকচারার এমডি হারুনুর রশিদ। আজকে আমরা শিখব যে হিসাব চক্রের জাবেদাভুক্তকরণ থেকে কিভাবে খতিয়ান তৈরি করা যায়, খতিয়ান থেকে কিভাবে রেও মিল প্রস্তুত করা যায়। এই জন্য আমরা প্রথমে জাবেদার নিয়ম বা ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মটা শিখে নিব। সেটা হচ্ছে যে আমরা জানি যে হিসাব হচ্ছে 5 প্রকার। কি কি? সম্পদ, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব এবং আয়। এর মধ্যে সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হয় ডেবিট এবং হ্রাস পেলে হয় ক্রেডিট। অন্যদিকে দায়, মালিকানা সত্ত্ব এবং আয় যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট এবং বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এখন আমরা কিছু লেনদেন দেখব যে লেনদেনগুলো থেকে আমরা জাবেদা তৈরি করব। সেটা হচ্ছে যে 2017 সালের মার্চ 1 তারিখে জনাব শাহিন নগদ 1 লক্ষ টাকা নিয়ে শাহিন ট্রেডার্স নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নিম্নরূপ। আচ্ছা, এই লেনদেনগুলো পড়বো এবং প্রতিটা লেনদেনে জাবেদা আমরা তৈরি করে ফেলবো। প্রথমত হচ্ছে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়। এটার জাবেদা হচ্ছে যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করার কারণে আমার একদিকে সম্পদ বৃদ্ধি পাইছে, অন্যদিকে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা এখানে শিখছিলাম যে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হয় ডেবিট, অন্যদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে আমাদের এই ক্ষেত্রে জাবেদাটা হবে যে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তারপর মার্চের 2 তারিখের লেনদেনটা হচ্ছে যে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। এটার জাবেদা হবে যে সম্পদ বৃদ্ধি পাইছে, অন্যদিকে আমার নগদ টাকা হ্রাস পাইছে। তাহলে জাবেদাটা হচ্ছে যে সম্পদ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তারপর 3 তারিখের লেনদেনটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। এই বাকিতে পণ্য ক্রয়ের কারণে আমার একদিকে খরচ বৃদ্ধি পাইছে, অন্যদিকে আমার দায় বৃদ্ধি পাইছে বাকিতে ক্রয়ের কারণে। তাহলে আমার জাবেদাটা হবে যে খরচ বৃদ্ধি পাওয়ার কারণে জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। পরের লেনদেনটা হচ্ছে যে পণ্য বিক্রয়। 5 তারিখের লেনদেনটা হচ্ছে যে আমার পণ্য বিক্রয়। বিক্রয়ের ফলে আমার আয় হয় এবং নগদ টাকা বৃদ্ধি পায়। তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরের লেনদেনটা হচ্ছে বহি ফেরত। এই বহি ফেরতের আরেক নাম হচ্ছে ক্রয় ফেরত। বহি ফেরতের আরেক নাম হচ্ছে ক্রয় ফেরত। যদি ক্রয় ফেরত হয় তাহলে আমাদের দায় হ্রাস পাবে, অন্যদিকে খরচটা হ্রাস পাবে। সেক্ষেত্রে আমাদের জাবেদাটা হচ্ছে যে পাওনাদার হিসাব ডেবিট এবং বহিঃফেরত হিসাব ক্রেডিট। তারপর মার্চের 12 তারিখে আমাদের লেনদেনটা হচ্ছে পাওনাদারকে পরিশোধ। পাওনাদারকে পরিশোধ করা হলে আমাদের একদিকে দায় হ্রাস পাবে, অন্যদিকে নগদ টাকা হ্রাস পাবে। যদি দায় হ্রাস পায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের জাবেদাটা হচ্ছে যে পাওনাদার হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তারপর আমাদের মার্চের 18 তারিখের লেনদেন হচ্ছে ব্যাংক হিসাব খোলা হলো। ব্যাংক হিসাব খোলার ফলে আমাদের নগদ টাকা ব্যাংকে জমা হয়েছে, যার ফলে একদিকে আমাদের নগদ টাকা হ্রাস পাইছে, অন্যদিকে ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, অর্থাৎ ব্যাংক সম্পদটা বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের জাবেদাটা হচ্ছে যে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এরপর আমাদের 22 তারিখের লেনদেনটা হচ্ছে পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। এই যে পণ্য বিক্রয় বাবদ চেক পাওয়া গেল, চেকের লেনদেনগুলো আমাদের ব্যাংক হিসাব নামে লিপিবদ্ধ করতে হয়। তাহলে আমাদের একদিকে ব্যাংকের টাকা বৃদ্ধি পাইছে, অন্যদিকে বিক্রয়ের কারণে আমাদের আয় বৃদ্ধি পাইছে। সেক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর আমাদের 25 তারিখের লেনদেনটা হচ্ছে যে শফিকের নিকট হতে চেক মারফত ক্রয়। এই ক্রয়ের কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পাইছে এবং চেকের মাধ্যমে ক্রয় করার কারণে আমাদের ব্যাংকের টাকাটা হ্রাস পাইছে। তাহলে আমাদের সেক্ষেত্রে জাবেদা হবে যে ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রয় হিসাব ডেবিট এবং চেকের মাধ্যমে ক্রয় করার কারণে আমাদের ব্যাংকের টাকা হ্রাস পাইছে, সেক্ষেত্রে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এরপর মার্চের 28 তারিখে আমাদের লেনদেনটা হচ্ছে যে কর্মচারীদের বেতন পরিশোধ। বেতনটা হচ্ছে আমাদের জন্য ব্যয় এবং অন্যদিকে আমাদের সম্পদ হ্রাস পাইছে। সেক্ষেত্রে আমাদের জাবেদাটা হবে ব্যয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখন আমরা দেখব যে কিভাবে খতিয়ান প্রস্তুত করা হয়। সেই ক্ষেত্রে আমরা আগে একটু হিসাবের তালিকাটা তৈরি করে নিব। হিসাবের তালিকাটা কিভাবে তৈরি করব? এখানে যে জাবেদা আছে, জাবেদা থেকে নগদান হিসাব, মূলধন হিসাব, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা হিসাব। এই হিসাবের তালিকাটাতে দেখতে পাচ্ছি যে আমাদের সর্বমোট 9টা হিসাব আছে। নগদান হিসাব, মূলধন হিসাব, আসবাবপত্র হিসাব, ক্রয় হিসাব, বিবিধ পাওনাদার হিসাব, বিক্রয় হিসাব, বহিঃফেরত হিসাব, ব্যাংক হিসাব এবং বেতন হিসাব। প্রথমত আমরা নগদানের খতিয়ান প্রস্তুত করা শিখব। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে জাস্ট একটা খতিয়ান দেখাই দিব, বাদ বাকি খতিয়ানগুলো তোমরা একই নিয়মে তৈরি করে নিবা। সেটা হচ্ছে নগদান হিসাব প্রস্তুত করব। এই
খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে খতিয়ান দুই ভাবে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে চলমান যে চকে, আর একটা হচ্ছে টি চকে। এই চলমান যে চকটা হচ্ছে আমাদের জন্য সুবিধাজনক, যদি আমাদের কোন পদ্ধতিতে করব সেটা উল্লেখ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা চলমান যে চকে খতিয়ান প্রস্তুত করে নেব। সেক্ষেত্রে আমরা প্রথমে নকদানেরটা দেখি। আমরা তৈরি করতেছি নকদান হিসাব। এইখানে যে জাবেদা আছে সেই জাবেদা থেকে যেখানে যেখানে নকদান আছে সেই লেনদেন গুলাই নকদান হিসাবের খতিয়ানে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে নকদান হিসাবটা আছে এক 1 তারিখে, তারপর নকদান হিসাব আছে 2 তারিখে, তারপর নকদান হিসাব আছে 5 তারিখে, তারপর নকদান হিসাব আছে আমাদের 12 তারিখে। অন্যদিকে আমাদের নকদান হিসাব আছে 12 তারিখের পর নকদান হিসাব আছে আমাদের 18 তারিখে, এবং সর্বশেষ 28 তারিখে। তাহলে যে সমস্ত জায়গায় আমাদের নকদান হিসাব আছে আমরা সেই লেনদেন গুলাই দিয়ে শুধুমাত্র নকদান হিসাবের খতিয়ান প্রস্তুত করব। তাহলে নকদান হিসাবের মধ্যে যে লেনদেন গুলো আসবে, প্রথমত হচ্ছে যে 1 তারিখে আমরা যে লেনদেনটা ছিল যে নকদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমরা যখন নকদানের খতিয়ান প্রস্তুত করতেছিলাম আমরা এখানে নকদান লিখেছি, আর এটা হচ্ছে বিবরণের গড়। তাহলে নামের গড়ে আসবে বিপরীত নাম, নামের গড়ে আসবে বিপরীত নাম। আমাদের নকদানের বিপরীতে 1 তারিখের লেনদেনে ছিল মূলধন হিসাব, তাহলে নামের গড়ে বিপরীত নাম আসছে মূলধন হিসাব। অন্যদিকে টাকা ঠিক গড়ে বসবে, অর্থাৎ নকদান যদি ডেবিট হয় টাকা ডেবিট গড়ে বসবে। আমাদের নকদান ডেবিট ছিল সেজন্য টাকাটা ডেবিট গড়েই বসেছে। এবং উদ্বৃত্ত প্রথমটা যা আছে তাই থাকবে, উদ্বৃত্তের গড়ে চলে যাবে। দ্বিতীয়ত আসি মার্চের 2 তারিখে। আমরা দেখতে পাচ্ছি যে মার্চের 2 তারিখে লেনদেনটা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট, নকদান হিসাব ক্রেডিট। এখানে নকদানটা আছে ক্রেডিটে, তার মানে আমাদের নামের গড়ে বিপরীত নাম বসবে আসবাবপত্র হিসাব, নামের গড়ে বিপরীত নামটা বসবে আসবাবপত্র হিসাব। এবং নকদান ছিল ক্রেডিট, এই জন্য টাকাটাও বসছে ক্রেডিট গড়ে। এখন আমরা উদ্বৃত্ত বা ঋণ নির্ণয় করব কিভাবে? আমরা এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো যে আমাদের ডেবিট এবং ডেবিটে যোগ হবে, ক্রেডিটে এবং ক্রেডিটেও যোগ হবে, অন্যদিকে ডেবিট এবং ক্রেডিটে বিয়োগ হবে। অর্থাৎ এটা আমাদের বীজগণিতের প্লাস মাইনাসের হিসাবে, অর্থাৎ প্লাসে প্লাসে যেমন প্লাস হয়, মাইনাসে মাইনাসে যেমন প্লাস হয়, একই রকম ভাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়। এখানে ডেবিট ক্রেডিটের নিয়মটাও ঠিক একই রকম ভাবে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নকদানের ডেবিট উদ্বৃত্তে জের আছে যে 1 লক্ষ টাকা, অন্যদিকে ক্রেডিটের টাকা ছিল 20,000, তাহলে ডেবিটে ক্রেডিটে বিয়োগ হবে, বিয়োগ হয়ে আমাদের উদ্বৃত্তের গড়ে বসবে। সেক্ষেত্রে আমাদের ডেবিট গড়ের টাকা বেশি বিদায় 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা চলে যাওয়ার পর বাকি থাকলো 80,000 টাকা। এরপর আমাদের মার্চের 5 তারিখের লেনদেনটা হচ্ছে নকদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই ক্ষেত্রে আমাদের নকদানটা ডেবিটে আছে, সেই ক্ষেত্রে নামের গড়ে বিপরীত নাম বসবে বিক্রয় হিসাব, নামের গড়ে বিপরীত নাম আমরা বিক্রয় হিসাব বসালাম। এবং নকদান যেহেতু ডেবিট ছিল সেজন্য টাকাটাও ডেবিট গড়ে বসালাম। এবং ডেবিটে ডেবিটে এখানেও ডেবিটে টাকাটা আছে, এখানে উদ্বৃত্তের গড়েও টাকাটা আমাদের ডেবিটে আছে, ডেবিটে ডেবিটে যোগ। তাহলে 80,000 টাকার সাথে 25,000 টাকা যোগ হলে হয় 1,05,000 টাকা। তারপর লেনদেনটা হচ্ছে 12 তারিখের লেনদেন। 12 তারিখের লেনদেনে বলা আছে যে বিবিধ পাওনাদার হিসাব ডেবিট এবং নকদান হিসাব ক্রেডিট। এখানে আমাদের নকদানটা ক্রেডিটে আছে, যেহেতু নকদান ক্রেডিটে আছে তাহলে এই ক্ষেত্রে আমরা নামের গড়ে বিপরীত নাম বসাবো পাওনাদার হিসাব, এবং টাকাটা বসাবো নকদান যেহেতু ক্রেডিট, টাকাটাও ক্রেডিট দিকে বসাবো 10,000 টাকা। এখন ডেবিটে এবং ক্রেডিটে বিয়োগ হবে, তাহলে 1,05,000 থেকে 10,000 টাকা চলে গেলে আর থাকে 95,000 টাকা। এরপরের লেনদেনটা হচ্ছে আমাদের মার্চের 18 তারিখ। সেটা হচ্ছে মার্চের 18 তারিখের লেনদেন হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে আমাদের নগদটা ক্রেডিটে আছে, সেই ক্ষেত্রে আমাদের নামের ঘরে বিপরীত নাম বসবে। যেহেতু আমরা নগদান হিসাব প্রস্তুত করতেছি তাহলে নামের ঘরে বিপরীত নাম বসবে ব্যাংক হিসাব, এবং যেহেতু আমাদের নগদ ক্রেডিট আছে তাহলে টাকাটাও বসবে ক্রেডিট ঘরে 15,000 টাকা। এখন উদ্বৃত্ত আছে ডেবিট ঘরে, উদ্বৃত্ত ডেবিট ঘরে আছে 95,000 টাকা, তাহলে ডেবিটে এবং ক্রেডিটে বিয়োগ হয়, তাহলে 95 থেকে 15 চলে গেলে তা থাকে 80,000 টাকা। এরপর আমাদের সর্বশেষ লেনদেন নগদানের জন্য, সেটা হচ্ছে যে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। সেক্ষেত্রে আমাদের নগদটা আছে ক্রেডিটে, তাহলে নামের ঘরে বিপরীত নাম বসবে বেতন হিসাব, নামের ঘরে বিপরীত নাম বসছে বেতন হিসাব। আর নগদান যেহেতু ক্রেডিট সেজন্য টাকাটা বসছে ক্রেডিট ঘরে, 80 থেকে 5,000 টাকা চলে গেলে আর থাকে 75,000 টাকা।
এটাই হচ্ছে আমাদের খতিয়ান প্রস্তুত করার নিয়ম। এর পরবর্তীতে আমাদের অন্যান্য হিসাবগুলোর জন্য আমরা খতিয়ান প্রস্তুত করব। যেমন আমাদের ছিল মূলধন হিসাব, একই নিয়মে নামের ঘরে বিপরীত নাম বসাবো। যেখানে মূলধন আছে ঠিক মূলধনের সেখানে যে নামটা থাকবে আমরা সেই নামটা বসাবো, আর টাকাটা বসাবো মূলধন যেটা হবে সেটা। অর্থাৎ মূলধন যদি ডেবিট হয় ডেবিটে বসাবো, মূলধন যদি ক্রেডিটে হয় ক্রেডিটে বসাবো। তাহলে বাদবাকি খতিয়ানগুলো তোমরা নিজেরাই তৈরি করে নিবা। এরপর আমরা দেখব যে কিভাবে হিসাব চক্রের খতিয়ানের পর রেওমিল প্রস্তুত করতে হয়। খতিয়ানের পর আমাদের হিসাব চক্রে আছে রেওমিল প্রস্তুত করা। এই খতিয়ানের উদ্বৃত্তগুলো দিয়ে মূলত আমরা রেওমিল প্রস্তুত করব। প্রথমত আমরা দেখি আমাদের প্রথম যে খতিয়ানটা ছিল সেটা হচ্ছে নগদান হিসাব। এখানে নগদানের ক্ষেত্রে আমাদের উদ্বৃত্ত হচ্ছে ৭৫,০০০ টাকা। এখন ৭৫,০০০ টাকা আছে ডেবিট করে, তার মানে আমাদের রেওমিল প্রস্তুতের সময় এই ৭৫,০০০ টাকা নগদানের জন্য যাবে ডেবিট করে। এটা হচ্ছে আমাদের রেওমিল ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট এবং ক্রেডিট। আমাদের নগদানের টাকাটা ডেবিট গড়ে ছিল, এই জন্য এই ক্ষেত্রে রেওমিলের ক্ষেত্রে সেটা ডেবিট গড়ে পড়ছে। এরপরে আমাদের রেওমিলটা ছিল এরপর আমাদের খতিয়ানটা ছিল মূলধন হিসাব। মূলধনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূলধন ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতেছে ১,০০,০০০ টাকা। তার মানে রেওমিলে মূলধন নামে এই টাকাটা যাবে ক্রেডিট দিকে। রেওমিলে এই টাকাটা ক্রেডিট নামে এখানে আসছে। এরকম ভাবে আমাদের আসবাবপত্র, আমরা দেখবো এখন আসবাবপত্রটা কোন উদ্বৃত্ত আছে। সেটা হচ্ছে যে আসবাবপত্র আমাদের এখানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করতেছে। তার মানে আমাদের রেওমিলে আসবাবপত্র হবে ডেবিট ২০,০০০ টাকা, ডেবিট দিকে যাবে টাকাটা। একই রকম ভাবে আমাদের ক্রয় হিসাবের টাকাটা ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করতেছে, তার মানে সেটা আমাদের রেওমিলে ৩৬,০০০ টাকা ডেবিট দিকে যাবে। এরপর বিবিধ পাওনাদার আমাদের ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতেছে, তার মানে এটা পাওনাদারটা ক্রেডিট দিকে যাবে রেওমিলে। তারপর বিক্রয় হিসাব ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতেছে ৩৩,০০০ টাকা, তার মানে সেটা রেওমিলের ক্রেডিট দিকে যাবে। এরপর আছে ব্যাংক হিসাব আমাদের ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করতেছে ১৭,০০০ টাকা, তার মানে এটা রেওমিলে ডেবিট দিকে যাবে ১৭,০০০ টাকা। এরপর বহি ফেরতটা আমাদের ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করতেছে, তার মানে সেটা যাবে রেওমিলের ক্রেডিট পাশে। এরপর আছে বেতন আছে ডেবিট দিকে, তার মানে সেটা আমাদের রেওমিলের ডেবিট দিকে যাবে। সর্বশেষ আমরা যখন ডেবিট এবং ক্রেডিট যোগ করে ফেললাম, আমাদের এই ব্যালেন্সটা মিলে গেছে ১,৫৩,০০০ টাকা। এই রেওমিল দিয়ে আমরা যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করি সেটা আপাতত প্রমাণিত হয়ে গেল। রেওমিল মিলে গেলে যদি আমাদের হিসাব পরিপূর্ণভাবে শুদ্ধ হয়েছে এমনটা ধরে নেওয়া যাবে না, সাময়িকভাবে আমরা সেটাকে শুদ্ধ বলতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস, এখানেই শেষ করলাম। ধন্যবাদ।